দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেন সমূহের কিভাবে ডেবিট কার্ড নির্ণয় করা হয় সেটা আলোচনা করব। আমি এখানে একটা প্রতিষ্ঠানের লেনদেন 20টা লেনদেন নিয়ে আসছি। তো কোম্পানিটা হচ্ছে মেসার্স জয়া অ্যান্ড কোঙ্গের লেনদেন সমূহ ডেবিট ও ক্রেডিট নির্ণয়। ফার্স্ট লেনদেনটা হচ্ছে মিসেস জয়া মুখার্জি ব্যবসায় 20,000 টাকা বিনিয়োগ করেন। তো এটাকে আমরা কিভাবে ডেবিট কার্ড নির্ণয় করব? যেহেতু মিসেস জয়া মুখার্জি ব্যবসায় নগদ 20,000 টাকা এনেছেন, আবার আমরা জানি যে ব্যবসায় কোনো কিছু বিনিয়োগ করা মানে হচ্ছে এটা মূলধন। তো সেহেতু এখানে নগদান হিসাব 20,000 টাকা, সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট, আর মূলধন হিসাব মানে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পেলে জানি ক্রেডিট। তাই এখানে লিখলাম। এরপর হচ্ছে অফিসের জন্য কম্পিউটার ক্রয় 25,000 টাকা। অফিসের জন্য কম্পিউটার ক্রয় করেছে, যেটা অফিসের জন্য সম্পদ। অফিসের জন্য যখন উল্লেখ থাকবে যে অফিসের জন্য কোনো কিছু ক্রয় করা হয়েছে, যে কোনো জিনিস, তাহলে সেটা হবে অফিস সরঞ্জাম। তাহলে অফিস সরঞ্জাম হিসাব 25,000 টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর নগদ টাকা আমাদের চলে গেছে, আমরা নগদ টাকা দিয়ে ক্রয় করেছি 25,000 টাকা, সেই জন্য 25,000 টাকা সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট সেটা আমরা জানি। এরপর অফিস ভাড়া 3 মাসের অগ্রিম প্রদান করা হলো 18,000 টাকা। অফিস ভাড়া 3 মাসের মানে অগ্রিম প্রদান করেছে। একটা জিনিস খেয়াল রাখবা, ব্যয়ের অগ্রিম সবসময় সম্পদ হয়, আর আয়ের অগ্রিম দায়। ব্যয়ের অগ্রিম সম্পদ, আয়ের অগ্রিম দায়। তো ব্যয়ের অগ্রিম যেহেতু আমরা জানি সম্পদ, সেজন্য এখানে অগ্রিম ভাড়া হিসাবটা আসবে ফার্স্টে। অগ্রিম ভাড়া হিসাব ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট। তো অগ্রিম ভাড়া হিসাব 18,000 টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর ভাড়া হিসাব মানে আমরা ভাড়া হিসাব বলতে এখানে আমরা যেহেতু ভাড়া দিয়েছি, নগদ টাকা এখানে উল্লেখ করবো না, যেহেতু আমরা ভাড়া বলি এটাকে। ভাড়া হিসাব 18,000 টাকা সম্পদ হ্রাস পেয়েছে, সেজন্য ক্রেডিট। এরপর রাজনের নিকট বিক্রয় 25,000 টাকা। রাজনের নিকট কোনো ব্যক্তির কাছে যদি কোনো পণ্য বিক্রয় করে, যেমন এখানে রাজনের নিকট বলছে, যদি এখানে বলতো রাজনের নিকট নগদে, তাহলে হতো নগদান হিসাব ডেবিট 25,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট 25,000 টাকা। কিন্তু এখানে রাজনের নিকট বলেছে, তাহলে এটা বুঝে নিতে হবে এটা হচ্ছে বাকিতে। যখন নাম উল্লেখ করবে এবং সাথে নিকট লেখা থাকবে, তাহলে বুঝে যাবে এটা হচ্ছে বাকিতে। আর যদি নিকটের সাথে নগদ লেখা থাকে, রাজনের নিকট নগদে বিক্রয় 25,000 টাকা, তাহলে কিন্তু নগদান হিসাবটা হবে। তাই এখানে যেহেতু বাকিতে করা হয়েছে বিক্রয়, তাই এখানে হবে প্রাপ্য বা দেনাদার হিসাব। প্রাপ্য বা মানে আমরা ভবিষ্যতে পাবো, সেই জন্য প্রাপ্য বা দেনাদার হিসাব ডেবিট, মানে এটা একটু হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট। এরপর হচ্ছে বিক্রয় করলে হয় আয় হয়, আয় হলে আমরা জানি ক্রেডিট। তাই বিক্রয় হিসাব 15,000 টাকা ক্রেডিট। এরপর ব্যাংক চার্জ ধার্য করলো 1500 টাকা। ব্যাংক চার্জ ধার্য করলো, এটা হচ্ছে আমরা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে থাকি, হয়তো আমরা কোনো কারণে ব্যাংক থেকে ঋণ নিয়েছি, এখন সেজন্য ব্যাংক আমাদের কাছ থেকে চার্জ করলো, আমাদেরকে একটা সুদ দিতে হবে। ব্যাংক চার্জ করলে আমাদেরকে এত টাকা দিতে হবে। এখন এখানে ব্যাংক চার্জ ধার্য করেছে 1500 টাকা। তো এটা এটা হবে ব্যাংক চার্জ হিসাব 1500, ব্যয় বৃদ্ধি পেয়েছে, আমরা টাকা দিয়েছি, ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর ব্যাংক হিসাব 1500 টাকা সম্পদ হ্রাস পেয়েছে ক্রেডিট। আমরা এটা ব্যাংক হিসাবের মাধ্যমে এটা পরিশোধ করেছি, ক্রেডিট কার্ড বা যে কোনো মাধ্যমে আমরা পরিশোধ করেছি। এরপর হচ্ছে ব্যাংক হতে উত্তোলন 6,000 টাকা। ব্যাংক হতে উত্তোলন করা হয়েছে, যদি এখানে বলতো ব্যাংক হতে মালিকের ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, তাহলে সেটা আলাদা হিসাব। এখন আমরা জানি যে আলাদা ব্যক্তি বা মালিক হচ্ছে আলাদা, আর একটা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে আলাদা। সেহেতু এখানে ব্যাংক হতে উত্তোলন 6,000 টাকা, তাই আমরা এটা বুঝবো যে এটা ব্যবসার প্রয়োজনে উত্তোলন করেছে। তো এখানে জাবেদাটা হবে নগদান হিসাব 6,000 টাকা, আমরা ব্যবসার জন্য নগদ টাকা নিয়েছি, তাই সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট। ব্যাংক হিসাবটা হচ্ছে এক ধরনের সম্পদ, আর দিক দিয়ে সম্পদ হ্রাস পেয়েছে, সেজন্য ক্রেডিট। এরপর দ্বারে পণ্য ক্রয় করা হলো 15,000 টাকা। বাকিতে পণ্য ক্রয় করেছি, তো ক্রয় হিসাব হচ্ছে এক ধরনের ব্যয়। তো ক্রয় হিসাব 15,000 টাকা, ব্যয় বৃদ্ধি পেয়েছে, সেজন্য ডেবিট। আর প্রদেয় হিসাব বা পাওনাদার, প্রদেয় বা পাওনাদার একই কথা। তো যেটা এখনকার নিয়মে প্রদেয়টা দেওয়াটাই বেটার। প্রদেয় হিসাব হচ্ছে 15,000 টাকা, আমরা জানি দায় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট, এখানে প্রদেয় হিসাব দায় বৃদ্ধি ক্রেডিট। এরপর হচ্ছে মজুরি প্রদান করা হলো 3,000 টাকা।
মজুরি আমাদের প্রতিষ্ঠানে হয়তো কোনো একটা কাজে শ্রমিককে কাজ করেছে, এখন তাকে 3,000 টাকা প্রদান করা হয়েছে। যেহেতু এটা আমরা তাকে পারিশ্রমিকের বিনিময়ে দিয়েছি, সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের ব্যয়, তাই ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট। তো আমরা এখানে জাবেদাটা করেছি মজুরি হিসাব 3,000 টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে, তাই জন্য ডেবিট। আর আমাদের সম্পদ হ্রাস পেয়েছে, নগদ টাকা হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস ক্রেডিট। এরপর হচ্ছে ক্রয় ফেরত 2,000 টাকা। আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি যে এখন আমাদের কোনো পণ্য হয়তো নষ্ট বা কিছু হয়েছে, সেজন্য আমরা ফেরত দিয়ে দিয়েছি। এখন সবসময় এটা একটু মাথায় রাখতে হবে, ক্রয় ফেরত মানে ব্যয়ের বিপরীত যেটা, সেটা হচ্ছে সম্পদ হিসেবে। এখন আমাদের ক্রয় ফেরত আমাদের ব্যয় হ্রাস পেয়েছে, দায় কমে গেছে। ক্রয় ফেরতে আমাদের দায় কমে গেছে, সেজন্য ক্রয় ফেরত, দায় কমলে আমরা জানি ডেবিট। তো ক্রয় ফেরত 2,000 টাকা, দায় হ্রাস ডেবিট। এরপর হচ্ছে ক্রয় হিসাব, আবার ব্যয় হ্রাস পেলে আমরা জানি ক্রেডিট। এরপর হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। ব্যাংকে ব্যবসা থেকে আমরা জমা দিয়েছি 10,000 টাকা, তাই এটা যাবে হবে ব্যাংক হিসাব, মানে ব্যাংকে 10,000 টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডেবিট। আবার নগদ টাকা দেওয়ার কারণে সম্পদ হ্রাস পেয়েছে, তাই ক্রেডিট। এরপর ব্যাংক সুদ ধার্য করা হলো 1,200 টাকা। আমরা এই যে ব্যাংকে টাকা জমা দিয়েছি, সঞ্চয় হয়েছে আমাদের, এখন আমরা সঞ্চয় এবং স্থায়ী হিসাবে আমাদেরকে ব্যাংক এর বিনিময়ে সুদ দিল, আমরা আমানতের বিনিময়ে কিছু সুদ দিল। তো এখানে বলছে যে ব্যাংক সুদ ধার্য করা হলো 1,200 টাকা, মানে 1,200 টাকা। তো এটার জন্য যাবে, যেহেতু এটা আমাদের জন্য আয়, তাই এখানে হবে ব্যাংক হিসাব 1,200 টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে, মানে তারা আমাদেরকে টাকা দিয়েছে ওই যে বিক্রয়ের মতো, আমাদেরকে নগদ টাকা দিয়েছে, ব্যাংক হিসাব এটা ব্যাংকে যুক্ত হয়েছে। ব্যাংকে যুক্ত হওয়ার কারণে ব্যাংক হিসাব 1,200 টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডেবিট। আবার ব্যাংক সুদ হিসাবে এটা হচ্ছে এক ধরনের আয়, সেজন্য 1,200 টাকা আয় বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট। এরপর বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো 7,000 টাকা। আমরা যে একটা প্রতিষ্ঠান দিয়েছি, সেজন্য আমরা বিজ্ঞাপন দিয়েছি। তো এই বিজ্ঞাপনটা দেওয়ার আমাদের এই যে আমরা টিভিতে যে অ্যাড দেখি, সেটা তো অবশ্যই টাকার বিনিময়ে হয়। তো আমাদের প্রতিষ্ঠানকে নিয়ে একটা বিজ্ঞাপন দিয়েছি টিভিতে বা যে কোনো জায়গায় বিজ্ঞাপন দিয়েছে, এখন সেটার বিনিময়ে আমরা টাকা দিয়েছি, কিন্তু সেটা আমরা কীভাবে চেকে পরিশোধ করেছি, ব্যাংকের মাধ্যমে চেক দিয়ে পরিশোধ করেছি। তো এটার জাবেদাটা হবে বিজ্ঞাপন হচ্ছে একটা ব্যয়, বিজ্ঞাপন করতে আমাদের টাকা খরচ হয়েছে, সেজন্য ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট। তো বিজ্ঞাপন হিসাব 7,000 টাকা, ব্যয় বৃদ্ধি ডেবিট। ব্যাংক হিসাব আমাদের ব্যাংক থেকে টাকা গিয়েছে, সেই জন্য 7,000 টাকা সম্পদ হ্রাস ক্রেডিট। এরপর ধারে পণ্য বিক্রয় করা হলো 15,000 টাকা। ধারে পণ্য বিক্রি করেছে, ধারে মানে বাকিতে পণ্য বিক্রয় করেছে। বাকিতে পণ্য বিক্রি করলে হবে দেনা দেওয়া প্রাপ্য হিসাব 15,000 টাকা, মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডেবিট। আর বিক্রয় মানে আয় করলে হচ্ছে ক্রেডিট। এরপর হচ্ছে পণ্য ক্রয় 20,000 টাকা। পণ্য ক্রয় করা হয়েছে 20,000 টাকা, আমরা এটা হচ্ছে নগদে, এটা বোঝা যাচ্ছে এটা নগদে এখানে। তো পণ্য ক্রয় 20,000 টাকা যাবে হবে ক্রয় হিসাব, ব্যয় বৃদ্ধি পেয়েছে, ডেবিট। নগদ টাকা চলে গেছে, নগদ হিসাব 20,000 টাকা সম্পদ হ্রাস ক্রেডিট। এরপর কমিশন পাওয়া গেল 3,000 টাকা। আমাদের একটা প্রতিষ্ঠানে আমরা কিছু হয়তো ওই যে বিভিন্ন জায়গায় আমরা প্রতিনিধি লোক নিয়োগ করেছি, এখন সে বা আমরাও কিছু লোক নিয়োগ করেছি, এখন তারা আমাদেরকে কমিশন দিয়েছে, সেজন্য তাদের যে কোনো কাজের জন্য আমাদেরকে কমিশন দিয়েছে। কমিশনটা মানে আমার জন্য একটা আয়, কমিশন পেয়েছি। যদি বলতে কমিশন প্রদান করা হলো তাহলে সেটা ব্যয় হতো, এখন কমিশন পাওয়া গেছে তাই সেটা আমার জন্য আয়। তাহলে এটা হবে নগদান হিসাব, সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডেবিট। আর কমিশন প্রাপ্তি হিসাব হচ্ছে ক্রেডিট, আয়, এটা হচ্ছে আয় বৃদ্ধি, ক্রেডিট। এরপর হচ্ছে আসবাবপত্র ক্রয় করা হলো 50,000 টাকা। প্রতিষ্ঠানের জন্য আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আসবাবপত্র হচ্ছে একটা প্রতিষ্ঠানের সম্পদ, সেজন্য সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি হচ্ছে ডেবিট। আর সম্পদ মানে নগদ টাকা চলে গেছে, সেজন্য হবে ক্রেডিট। এই তো আসবাবপত্র হিসাব 50,000 টাকা, সম্পদ বৃদ্ধি পেয়েছে, ডেবিট। নগদান হিসাব 50,000 টাকা, সম্পদ হ্রাস পেয়েছে, ক্রেডিট। এরপর আসবাবপত্রের অবচয় 1,000 টাকা।
আসবাবপত্র অপচয় না, অবচয়। অবচয়টা হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি। আমরা যখন আমাদের বাড়িতে যখন আমরা নতুন ধরো একটা সোফা নিয়ে আসলাম, 50,000 টাকা দিয়ে একটা সোফা নিয়ে আসলাম, এখন 10 বছর পরে কিন্তু আমরা সেটা 50,000 টাকা বিক্রি করতে পারবো না। ধরো আমরা এটারও 10,000 টাকা দিয়ে বিক্রি করলাম, এখানে এই যে 40,000 টাকা ক্ষতি হয়েছে সেটাই হচ্ছে অবচয়যোগ্য মূল্য। মানে আমাদের ক্ষতি হয়েছে, এটা হচ্ছে আমাদের সম্পত্তির ব্যবহারজনিত ক্ষতি হয়েছে। এটা যদি নতুন থাকতো তাহলে কিন্তু আমরা 50,000 টাকা দিয়ে বিক্রি করতাম, কিন্তু এখন সেটা পুরাতন হওয়ার কারণে আমাদের ব্যবহারজনিত ক্ষতি হয়েছে, সেজন্য পুরাতন জিনিসের দামটা এখন কমে গেছে। এটাই হচ্ছে অবচয়। অবচয়ের জন্য এই কমন জাবেদাটা হচ্ছে অবচয় হিসাব 1000 টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে ডেবিট। এটা হচ্ছে অবচয় কমন জাবেদা। পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এরপর নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা। আবার এখানে নগদে কমিশন প্রাপ্তি 8,500 টাকা বলছে। তো এটাও বুঝেছে যে নগদে টাকা পাইছে, তো এটা জাবেদা হবে ওইটার মতো। নগদান হিসাব 8,500 সম্পদ বৃদ্ধি পেয়েছে ডেবিট, আর কমিশন প্রাপ্তি হিসাব 8,500 আয় বৃদ্ধি পেয়েছে ক্রেডিট। এরপর মালিক কর্তৃক পণ্য উত্তোলন 10,000 টাকা। মালিক কর্তৃক পণ্য উত্তোলন করেছে, ব্যবসা থেকে মালিক পণ্য উত্তোলন করেছে 10,000 টাকা। পণ্য উত্তোলন করেছে যেহেতু এটা হচ্ছে ক্রয়ের সাথে ইনভলভ, তাহলে ক্রয় হিসাব হচ্ছে ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এরপর হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা। জীবন বীমাটা হচ্ছে একটা ব্যক্তিগত মানুষের জীবনের বিপক্ষে বিমাটা করা হয়। যখন কোনো প্রতিষ্ঠানে জীবন বীমার কথা বলা হবে সেটা হচ্ছে উত্তোলন হিসেবে ইনভলভ হবে। যদি দুর্ঘটনা বীমা, ধরো জীবন বীমা বাদে যদি অন্য যে কোনো বীমার কথা বলতো তাহলে সেখানে কিন্তু একটা প্রতিষ্ঠানে তাহলে ওই প্রতিষ্ঠানে হিসাব করা হতো, কিন্তু এখানে যেহেতু জীবন বীমা তাই মালিক অবশ্যই তার জীবন বীমার জন্য ব্যবসা থেকে উত্তোলন করেছে নগদ টাকা, তাই এটার জাবেদাটা হবে উত্তোলন হিসাব 5,000 টাকা ডেবিট আর নগদান হিসাব 5,000 টাকা ক্রেডিট।